সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব এবং আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস নিয়ে আমরা কথা বলবো। আর আপনারা এই অনুষ্ঠানে আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখবেন সেই নাম্বারে রিং করে আমার সাথে আপনারা কথা বলতে পারেন। আমরা বিভিন্ন আইন বিষয়ে আপনার বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেব। তবে একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যে সমস্ত উপদেশ দিই বা যে সমস্ত ব্যাপারে আপনাদের পরামর্শ দিই সেটা একটা প্রাথমিক ধারণা, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখছি না বা আমরা আপনাদের সাথে সামনাসামনি বসে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। সুতরাং আমাদের যে অ্যাডভাইস, যে পরামর্শ, এটাকে একটা গাইডলাইন হিসেবে দেখে একটা রাখবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের আসলে কোনো বিকল্প নাই। তো আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালোই আছেন। ব্রিটেনে তো বেশ গরম পড়তে শুরু করেছে। এর মধ্যে আমরা বাংলাদেশেরও কিছু পরিস্থিতির খবর নিয়ে সবাই মোটামুটি কম বেশি বিচলিত আছি। এটা আইনের অনুষ্ঠান, এটা রাজনীতির অনুষ্ঠান নয়। তবে সব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা তো বাংলাদেশি, তাই অবশ্যই বাংলাদেশে যদি কোনো ঘটনা ঘটে, কোনো ব্যাপক আকারে কোনো ঘটনা ঘটে, তো প্রভাব আমাদের পরে পড়বেই। তা আমি ব্যক্তিগতভাবে আমি যে ঘটনাগুলো ঘটে গেছে বা এখনও ঘটছে বাংলাদেশে, সেটার জন্য আমি অনেক ক্ষুব্ধ। অনেক আমার ক্ষোভ প্রকাশ করার কোনো ভাষা নাই। অনেক প্রাণহানি হয়েছে, অনেক সম্পদের বিনষ্ট হয়েছে। যে সমস্ত প্রাণহানি হয়েছে, যারা মারা গেছেন, এদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়ে আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ করুন, এটা কামনা করি। আর কোনো রকম পক্ষ অবলম্বন না করে যেটা বলতে চাই, যেটা সত্য, যেটা সত্যেরই যেন জয় হোক, আলটিমেটলি সত্য যেন সবার উপরে উঠে আসে, এটাই আমার কাম্য। তা আসলে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। ব্রিটেনে আমরা জানি যে নতুন একটি দল ক্ষমতায় এসেছে, শ্রমিক দল ক্ষমতায় এসেছে। আসার পরে এর কি প্রভাব পড়বে ইমিগ্রেশনের উপরে, এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা আগে হয়েছে, পরে হয়েছে। আমরা জানি আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ কিন্তু তারা ঐতিহাসিকভাবে শ্রমিক দলের সমর্থক। তারা শ্রমিক দলকে ভোট দেন এবং অনেকে আমাকে ভোটের আগে বলছিলেন যে শ্রমিক দল তারা ক্ষমতায় গেলে যারা অবৈধ যে সমস্ত অভিবাসীরা আসেন এদের সবাইকেই নাকি মাপ করে দেওয়া হবে। তা আমি তাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু লেবার পার্টির কোনো ম্যানিফেস্টোতে এই মাপের কথা আমি দেখিনি। তো বলে না মাপ করে দেবে, কেয়ার স্টাওয়ার এত কড়াকড়ি করবে না। এখন পর্যন্ত আমরা প্রায় সপ্তাহ 3 হলো নতুন সরকার ক্ষমতায় এসেছেন। এই অ্যামনেস্টি দেবে বা সব অবৈধ অভিবাসীদেরকে দেশে থাকতে দেবে, এরকম কিন্তু কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে রুয়ান্ডা কর্মসূচিকে বাতিল করা হয়েছে এবং সেটা বাতিল করার জন্য সরকারের কিছু পয়সাও সেভ হয়েছে, কারণ যেহেতু রুয়ান্ডা গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্টটা ছিল সেটা তো আর এখন কার্যকর হচ্ছে না। কিন্তু বর্তমান সরকারের যে সমস্ত তারা পদক্ষেপ নেবে, সবচেয়ে ইম্পর্টেন্ট পদক্ষেপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা নিয়ে এই মুহূর্তে পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হয়েছে, সেটা হচ্ছে এই যে বিল যেটার মাধ্যমে একটা বর্ডার সিকিউরিটি কমান্ড তারা তৈরি করবে। এই কমান্ডের কাজ হবে যারা বর্ডার ক্রস করে এদেশে আসছে নৌকায় চড়ে বা অন্যান্য ব্যবস্থায়, এবং এদের পিছনে যে সমস্ত স্মাগলার, মানব পাচারকারী যে সমস্ত গ্রুপগুলি আছে তাদেরকে তারা ট্যাকেল করবে। এবং এদেরকে কিন্তু টেরোরিস্টদেরকে যেমন ধরার জন্য যে ধরনের ক্ষমতায়, এই ধরনের ক্ষমতা দেওয়া হবে। এর ফলে সরকার মনে করছে যে এই ক্রিমিনাল গ্যাংদেরকে যদি আটকানো যায় তাহলে সাগর পাড়ি দিয়ে আসা লোক বন্ধ হয়ে যাবে। আর দেশের ভিতরে যারা আছে তাদের ক্ষেত্রে বর্তমান সরকারের পরিকল্পনা হচ্ছে যে অনেক নতুন কেস ওয়ার্কার তারা লাগাবে এবং যে কোনো কেস তারা স্বল্প সময়ের ভিতরে তারা সমাধান করবে। এবং কোনো কেস যদি কারোর বিরুদ্ধে যায়, যদি এটাকে নেগেটিভ রেজাল্ট আসে, তারপরে তাকে আর এদেশে দীর্ঘদিন থাকতে দেওয়া হবে না, তাকে দ্রুত নিজের দেশে পাঠানো হবে। এবং ব্রিটেন বিভিন্ন দেশের সাথে তারা একটা সেফ রিটার্ন এগ্রিমেন্ট করবে এবং বিভিন্ন দেশে, যেমন আমরা অলরেডি দেখতে পেয়েছি আলবেনিয়ার সাথে একটা এরকম চুক্তি হয়েছে। এর ফলে কী হচ্ছে, আলবেনিয়া থেকে কেউ আসলে তাদের পক্ষে অ্যাসাইলাম পাওয়া খুব কঠিন এবং খুব দ্রুত আলবেনিয়া তাদের নাগরিকদেরকে ফেরত
নিয়ে যায়। আমরা জানি যে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কিছু বিরূপ মন্তব্য করেছিলেন, যার জন্য পরে তাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে। তো বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের সাথে কোনো এই ধরনের সেফ রিটার্ন কোনো এগ্রিমেন্ট হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে সরকার যত বেশি দেশের সাথে সম্ভব তারা এই আলোচনা করে একটা সেফ রিটার্ন একটা এগ্রিমেন্টে যাবে। আমরা জানি কনজারভেটিভ দল তারা ইলেকশনে হারার আগ মুহূর্তে তারা ভিয়েতনামের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল। এখন এখানে একজন বিশেষজ্ঞ তিনি মত প্রকাশ করেছেন যে বিভিন্ন রাষ্ট্র এই সেফ রিটার্ন এই কর্মসূচিতে তারা হয়তো সম্মত নাও হতে পারে, কারণ এই যে অবৈধভাবে যারা বিদেশে আছে এরা কিন্তু প্রচুর পয়সা দেশে পাঠায়। ধরুন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করে দেখি, ব্রিটেনে বা অন্য দেশে অনেক বাংলাদেশিরা অবৈধভাবে থেকেও পয়সা আয় করে বাংলাদেশে পাঠাচ্ছে, এবং যেটা আমাদের ফরেন কারেন্সি যে রিজার্ভ সেখানে কিন্তু অ্যাড হচ্ছে, এবং এটা অবশ্যই আমাদের জন্য একটা আমরা বলবো লাইফ লাইনের মতো। এখন যদি এইসব কারণে হয়তো দেখা যাবে বাংলাদেশই হয়তো সম্মত হবে না এই ধরনের কোনো সেফ রিটার্ন এগ্রিমেন্ট তারা সামিল হবে। বাট আমরা দেখি ভবিষ্যতে কী হচ্ছে না হচ্ছে আমরা দেখব, সেই হিসাবে আমরা আপনাদেরকে জানাবো, আপডেট করব। বাট এই মুহূর্তে কোনো ধরনের কোনো অ্যামনেস্টির খবর আমাদের জানা নাই। দেখি কোনো কলার আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিনা, না থাকলে আমরা সাধারণভাবে কি জানাবো। হ্যালো হ্যালো কলার, হ্যালো কলার, কলার, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি কলার বলেন, আপনার কি জিজ্ঞাসা? কে ভাইয়া? আপনি আমার কথা বলছেন? আপনি কি আমার কথা বলছেন? কাকে দেখছি, ওনার নাম কি ভাই? ওই টেলিভিশনে দেখতেছি লাইভ। জি, আপনি কি আমার নাম জিজ্ঞাসা করছেন? আমার নাম রেজা। জি। তো উনি একজন সুন্দর মানুষ, উনি ব্যারিস্টার বা সলিসিটর মানুষ, ওনার চুলটার অবস্থা এরকম লাগে 14-15 বছরের ছেলেটা কত হয়ে গেছে। কেন চুলের অসুবিধাটা কি ভাইয়া? করতেন উনি একজন লজিয়ার, এই অবস্থা। ওকে, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। দেখি কে আছেন আরো। হ্যালো হ্যালো, মনে হচ্ছে কলারকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যালো, আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা মোটামুটি আলোচনা করছিলাম যে বর্তমান সরকারের একটা অন্যতম প্রায়োরিটি হচ্ছে তাদের যে তারা একটা বর্ডার কমান্ড তারা ফোর্স করবে, একটা সিকিউরিটি কমান্ড, যাদের মাধ্যমে তারা মনে করছে যে বিভিন্ন ক্রিমিনাল গ্যাং যারা এই দেশে মানব পাচার করে তাদেরকে তারা এই দেশে আসা থেকে বন্ধ করবে। তো আমরা জানি না তাদের এই কর্মসূচি কতটা সফল হবে। তারা বলছে যে খুব দ্রুত তাই একজন এই কমান্ডের যিনি নেতৃত্ব দেবেন এরকম লোকও তারা সিলেক্ট করবে, এবং মোটামুটি খুব তাড়াতাড়ি এই গ্রুপটা কাজ শুরু করবে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা এনফোর্সমেন্ট টিমও তারা করবে, যে যাদের এদেশে থাকার কোনো অধিকার নাই তারা তাদেরকে অতি দ্রুত এদেশ থেকে ধরে পাঠিয়ে দেবে নিজেদের দেশে। তো যাই হোক, আমরা জানি না এই সমস্ত পদক্ষেপ কতটা তাদের যে পরিকল্পনা, কারণ মনে রাখতে হবে ইমিগ্রেশন একটা খুব বড় ইস্যু, এবং ইমিগ্রেশন ইস্যুতেই কিন্তু এর আগে কনজারভেটিভরা 4 ইলেকশন তারা জয়লাভ করেছে। এখন ফলে এমন কিছু পদক্ষেপ শ্রমিক দলের নেওয়া উচিত হবে না যে পদক্ষেপ তারা কার্যকর করতে না পেরে ইলেকশনে তারা হারবে। একজন কলার বোধহয় যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলার। হ্যালো কলার, হ্যালো হ্যালো, হ্যালো কলার, কলার কি লাইনে আছেন?
হ্যালো কলার, হ্যালো হ্যালো, জি বলেন, শুনছি আপনার কথা। জি হ্যালো, হ্যালো, শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি জি, আমি আপনার কথা শুনছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার কথা শুনছি। স্যার, আমি নোয়াখালী থেকে বলছি। জি হ্যালো। বলেন, জি আমি শুনছি। কথা তো বোঝা যাচ্ছে না স্যার। হ্যালো। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো, কলাকে আমরা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কলার বলেন। আমি স্যার, আপনার কাছে আমি একটা মানে আমার একটা পার্সোনাল আর কি, আমার একটা এই যে ডেট অফ বার্থ, মানে আমি 1/1/60/1/70 দিয়ে ফেলাইছি। এইটা আমি অনেক করছি চেঞ্জ করার জন্য। স্যার এখন কি এটা বলছে যে আপনার তো অনেক দিন হয়ে গেছে, এটা করতে গেলে আপনার সবকিছু চেঞ্জ করতে হবে। এখন স্যার এটা কি আমার ঔষধের সমস্যা হইতেছে, আমার 10 বছর গ্যাপ হয়ে গেছে, বুঝছেন? জি, কি আমি কি ডেট অফ বার্থটা চেঞ্জ করা কি সম্ভব স্যার? আমার মনে হয় আপনি যদি ব্যাখ্যা করে, কারণ সাধারণত মানুষ নাম চেঞ্জ করতে পারে ডিট পোল দিয়ে, কিন্তু ডিট পোল দিয়ে মানুষ নাম চেঞ্জ করতে পারে, কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করা এরকম কোনো প্রভিশন নাই। তো আমার মনে হয় আপনি যদি ইমিগ্রেশনকে দিয়ে প্রথমে লেখেন কী কারণে আপনার ডেট অফ বার্থটা ভুল হয়ে গেল, তাদেরকে বলে ব্যাখ্যা দিলে তারা যদি সংশোধন করে দেয়, সেই ইমিগ্রেশন থেকে সংশোধনী নিয়ে তারপরে সব জায়গাতে আপনি সংশোধন করতে পারবেন। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি, যে আলোচনা আমরা করছি। হ্যাঁ হ্যালো, আর কোনো কলার আছে? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। জি ভাইয়া বলেন, শুনছি। জি, আমার কোয়েশ্চেনটা হলো, আমার ওয়াইফ স্কিল ওয়ার্কার ভিসায় আছেন। জি তো আমার একটা বেবি আছে, জি। 1.5 year, জি and আমি হইলাম অফার্স্টে। তো আমার ওয়াইফে আমার বেবির লাগে অ্যাপ্লাই করছিল যে ডিপেন্ডেন্ট হিসাবে 5 years লাগে। তখন তারা আমার অ্যাপ্লিকেশন করার পরে তারা চাইছে আমার ফাদারের ইনফরমেশন। জি, না সরি, আপনি আমাকে বলেন, আপনি আগে আমাকে বলেন যে আপনার ওয়াইফ হচ্ছে স্কিল ওয়ার্কার হিসেবে আছে, তাই তো? জি জি। আর ওনার যে বাচ্চা, ওনার বাচ্চার কি স্ট্যাটাস, কি বাংলাদেশি? এই দেশে বোন। হ্যাঁ বর্ন, বাচ্চা তো বাংলাদেশি, বাচ্চা তো আর ব্রিটিশ না। জি জি জি, জি না। তা উনি তো অলরেডি স্কিল ওয়ার্কারে আছেন, তাহলে উনি আবার কি অ্যাপ্লিকেশন করলেন? ওনার বেবির লিভ আনার জন্য, সরি, বেবির জন্য অ্যাপ্লাই করছিলেন লিভ আনার জন্য। বেবির জন্য অ্যাপ্লাই করবেন, তো বেবি তো ওনার যে 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 ভিসা, ওই ভিসাটা পাবে। এখন বেবির বাপ সম্পর্কে জানতে চেয়েছে, তাই তো? জি জি, এখন তা- দিবার। হ্যাঁ, এখন উনি আপনার কি বলবেন? জি এখন তো এটা তো ওনার ব্যাপার, উনি যেটা সত্যি সেটাই ওনার বলা উচিত। ওনার বলা উচিত যে বা উনি যদি বলতে না চান, তো উনি বলবেন যে এটা উনি ডিসক্লোজ করতে পারছেন না। বাট তারা বেবির বাবার নাম জানতে চায়, তারা জানতে চায় যে বাবার সাথে একসাথে আছেন কি না। উনি না থাকলে উনি বলবেন, কারণ সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই ধরনের অ্যাপ্লিকেশনে প্রচুর পার্সোনাল ইনফরমেশন জানতে চায়। এমনকি বাবা হলে বাবার ন্যাশনালিটিও তারা জানতে চাইতে পারে। উনি যদি ওগুলা সবগুলা তাদেরকে ডিসক্লোজ করা হয়েছে যে জি। ফাদার মানে জি। বার্থ ডেট বা ন্যাশনালিটি এভরিথিং। জি, বাট তারা জানতে চাইছে যে বাপের স্টেটাস কি। তো সেই তিনি বলবেন যে বাপের কোনো স্ট্যাটাস নাই। তো এটা বেবির কোনো অসুবিধা হবে না? এতে বেবির তো কোনো অসুবিধা না, বেবি তো মায়ের অ্যাপ্লিকেশনের সাথে ইনভলভ, তাই না? ও আচ্ছা, তো এটা কোনো প্রবলেম নাই। না, তার অ্যাপ্লিকেশনে কোনো ইয়ে নাই, প্রবলেম। আর এটা নিয়ে আপনারও চিন্তা করার কোনো কারণ নাই যে এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে তারা ধরতে আসবে। দেখেন এই দেশে তারা না, না, যদি আমি এটা চিন্তা করতেছিলাম। হ্যাঁ। বলছি যে এখন ওই যে ওর লিভটা দিবে, এখন ও আমার জন্য কি ওর লিভ দিবে? না না, আপনার জন্য তার কারণেই হবে। এখানে মানুষের যে কোনো লোকের সাথে যে কোনো মহিলাই ইনভলভ হতে পারে। ইনভলভ হওয়ার জন্যে কারোর সাথে সম্পর্ক করলে তার জন্য তার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে কোনো টানাটানি পড়বে না। তাহলে তো কত ব্রিটিশ আছে যারা কত অবৈধ লোকের সাথে তাদের সম্পর্ক, মানে ইলিগাল লোকের সাথে সম্পর্ক, ইলিগাল ইমিগ্রেন্টের সাথে সম্পর্ক, তাহলে তো তাদের তো অবস্থা খারাপ হওয়া উচিত। তা তো হয় না। কিন্তু প্রায় সময় আমরা তাদের জন্য কেস করি, দেখা যায় কেস করে তারা যেতে। আমাদের ব্রেকের সময় হচ্ছে, ব্রেক নিয়ে ফিরে এসে আবার কথা বলবো আপনাদের সাথে।
সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা ব্রেকের আগে কিছু আলোচনা করছিলাম যে বর্তমান গভর্নমেন্টের পলিসি নিয়ে, এবং কিছু কলও আমরা নিয়েছি। তো দেখি আমাদের এখন কোনো কলার যুক্ত হচ্ছেন কিনা, না হলে আমরা আলোচনায় ফিরে যাব। হ্যালো, কি কোনো কলার আছে? আচ্ছা, কলার নাই আপাতত। তো আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করে দেখি আজকে আমরা কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। এর মধ্যে বেশ কিছু কেস, আমাদের নিজেরই আমার কিছু কেস আছে যেটা নিয়ে আলোচনা করলে হয়তো অনেকেই উপকৃত হবেন। বেশ বোধহয় বছর দুয়েক আগে এই অনুষ্ঠানে আমি একদিন আলোচনা করছিলাম হিউম্যান রাইটসের বিভিন্ন আসপেক্ট নিয়ে। তো হিউম্যান রাইটসের বিভিন্ন কীভাবে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা যায় সেখানে বলতে বলতে আমি মেডিকেল গ্রাউন্ডের কথা বলেছিলাম। আমি বলেছিলাম কেউ যদি খুব মারাত্মক অসুখে ভোগে এবং তার যেখানে জীবনের আশঙ্কা থাকতে পারে বা তার চিকিৎসা নিয়ে বিরাট প্রবলেম হতে পারে, দেশে চলে গেলে, বা তাকে দেখাশোনা করার মতো লোকের অভাব হতে পারে, এই ধরনের কেসেও মানবাধিকারের প্রশ্ন উঠতে পারে। এবং সেখানেও আমি বলেছিলাম যে আর্টিকেল 3 বা আর্টিকেল 8-এ এই ধরনের কেস কিন্তু করা সম্ভব। তো ওই সময় একজন দর্শক আমাকে ফোন করেছিলেন, এই প্রোগ্রামে আমাকে ফোন করেছিলেন, এবং ফোন করে আমাকে জানতে চেয়েছিলেন যে তার হার্টের প্রবলেম আছে এবং তিনি কি এই ধরনের কোনো মানে আইনে থেকে বেনিফিট পেতে পারেন কিনা। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলেনি। হ্যালো কলার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি কি স্টুডিওতে কথা বলছি? আপনি স্টুডিওতে বলছেন, বলেন ভাইয়া, কি করতে পারি আপনার জন্য? জি, আমি আমার একজন ফ্রেন্ড এই লিভ টু রিমেইন 2019 জি, কিসের ভিত্তিতে পেয়েছিল ভাইয়া? কিসের ভিত্তিতে, মানে কিসের ভিত্তিতে পেলেন? এই ফ্যামিলি রুটে। ফ্যামিলি রুটে। তার কি ওয়াইফ ব্রিটিশ? জি, ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন ওয়াইফে। আচ্ছা, গুড। তারপরে এখন কি অবস্থা বলেন? তো ওর প্রথমে বাংলাদেশে পাসপোর্ট ছিল না। জি। মানে প্রথমে যখন কেস ছিল, ওর প্রথমে ওই কেসে ছিল, মানে মেনশন করছিল যে বাংলাদেশে বিহারি। আচ্ছা। তো তারপরে বাংলাদেশে পাসপোর্ট হয় না, ইউনিভার্সিটিতে যাই না হওয়ার কারণে ওই বানাইছিল যে ওদেশে আছে না যে আপনার ট্রাভেল ডকুমেন্ট। জি। তো প্রথম ট্রাভেল ডকুমেন্ট বানানোর পরে ওইটা দিয়ে আবার কোথাও বাইর হয় নাই। এরপরে আবার ওইটা যখন ডেট শেষ হয়ে গেছে, ভিসা এক্সটেনশন আবার হয়েছে, হওয়ার পরে নতুন এক্সটেনশনের সাথে আবার ট্রাভেল ডকুমেন্ট করছে। ট্রাভেল ডকুমেন্ট করার পরে এরপরে যখন মানে এমবেডির সাথে যোগাযোগ করে বার্থ সার্টিফিকেট দেশ থেকে বানাইয়া আবার উনি আবার পাসপোর্ট করছে, বাংলাদেশ পাসপোর্ট পেয়ে গেছে এখন। আচ্ছা। পাওয়ার পরে উনি ওনার সলিসিটার দিয়া ওই লেটার ওদের কাছে আবার দিচ্ছে, আর ওই যে ট্রাভেল ডকুমেন্ট যেটা ছিল ওইটা আবার রিটার্ন হোম অফিসে রিটার্ন দিয়ে দিচ্ছে, কিন্তু 6-8 মাস হয়ে গেছে, কোনো রেসপন্স আসে না। জি। তখন কেউ দেশে যাইতে পারবে, গেলে কোনো সমস্যা হবে নাকি? না, উনি তো অ্যাসালাম পান নাই, পেয়েছেন উনি? না, কোনো অ্যাসাইলেম না। জি, উনি যেহেতু অ্যাসালাম পান নাই, সেহেতু উনার বাংলাদেশে যেতে কোনো বাধা নাই। এখন আপনি যে ইস্যুর কথা বললেন, তারা তো অবশ্যই জানে যে উনি যে বিহারির কেসটা করেছিলেন এটা সঠিক না। সঠিক হলে তাকে নিশ্চয়ই তারা বিহারি কেসেই উনি অ্যাসালাম পেতেন। তো উনার জন্য সুবিধা হচ্ছে এই বাংলাদেশের হাইকোর্টের রায় অনুযায়ী বিহারিরাও কিন্তু বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার অধিকারী। সুতরাং উনি যদি বাংলাদেশের পাসপোর্ট পেয়ে থাকেন বিহারি হয়েও, সেক্ষেত্রে আইনগতভাবে কিন্তু কোনো সমস্যা তার নাই। কারণ 2-3টা কেস হয়েছে যেখানে বলা হয়েছে যে বিহারিদেরকেও ভোটাধিকার দিতে হবে, বিহারিদেরকেও বাংলাদেশের ন্যাশনাল আইডি, ভোটার কার্ড দিতে হবে, পাসপোর্ট ইস্যু করতে হবে। এরকম বেশ কয়েকটা 2-3টা কেস আছে। সেই কারণে এখন বিহারি হিসাবে ক্লেম করলে আর অ্যাসালাম পাওয়া যায় না, কারণ তারা বলে বাংলাদেশে তোমার থাকার ব্যবস্থা আছে। ফলে আমার মনে হয় না যে ওনার প্রবলেম হবে। এখন যে কোনো রেসপন্স আসে না, আজকে এই 8 মাস হয়ে গেছে, পাসপোর্ট ওদের ট্রাভেল ডকুমেন্ট ওদের কাছে রিটার্ন দিয়া দিচ্ছে, কিন্তু কোনো রেসপন্স আসে না। উনি যদি আবার আগামী 2-3 মাস করে দেশে যায় তাহলে কোনো প্রবলেম হবে না? উনি এখন গেলে তো ওনাকে তো নিশ্চয়ই ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তাই না? উনি এখন কি ডকুমেন্ট নিয়ে যাবেন? বাংলাদেশ পাসপোর্ট। হ্যাঁ, অতএব ওনার অসুবিধা কি? ওই পাসপোর্ট নিয়ে যেতে পারবে? জি, পারবেন।
মানে আসতে কোনো সমস্যা হবে না? না 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 আমি তো বললাম উনি যেহেতু অ্যাসাইলাম ক্লেম করেননি, ফলে ওনার মানে অ্যাসাইলাম ক্লেম সাকসেসফুল হয়নি, সেই কারণে বাংলাদেশে যেতে ওনার কোনো বাধা নেই। আচ্ছা, তো ওদের যে সিস্টেমের মধ্যে লেখা আছে ওনার নামে, ডেট অফ বার্থে, যে মানে উনি ওই ট্রাভেল ডকুমেন্টের আন্ডারে এক্সেপ্ট বাংলাদেশ, ওইটা কি সিস্টেম থেকে চেঞ্জ হবে? না, ওনার সিস্টেমই থাকবে। ওনাকে বড়দের জিজ্ঞাসা করলে উনি বলবেন আমি অ্যাপ্লাই করে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছি। কারণ যেহেতু উনি যদি বিহারি এখনও ক্লেম করেন উনি বিহারি, তাহলেও তো ওনার বিহারি হিসাবে পাসপোর্ট পাওয়ার এন্টাইটেলমেন্ট আছে। যেটা আমি বললাম, বাংলাদেশের আইন অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী ওনার পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। ফলে উনি বলবেন যে তখন পাসপোর্ট পাইনি, বাট এখন আমি অ্যাপ্লাই করে পেয়েছি। ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এটাতে ওনার কোনো প্রবলেম নাই। এবং আমি তো জানি যে হোম অফিস জানে যে উনি আগে একটা মিথ্যে কথা বলেছেন, এটা তো উনি জানেনি। কারণ বাংলাদেশ থেকে যারা বিহারি বলে বা রোহিঙ্গা বলে, এদের অনেকেই কিন্তু সঠিক কথা বলে না। যেমন অনেক রোহিঙ্গা আছে যারা একদম রোহিঙ্গা ভাষা কথা বলতে পারে না, এরা বাংলাদেশেরই নাগরিক। তাই এগুলি কি তারা কি আপনার বোঝে না? অবশ্যই বোঝে। জি, বাট উনার তো এই সত্যিকারে উনি বিহারি ছিল, মানে অনেক আগে আসছে, মনে করেন আজ থেকে 30 বছর আগে। জি। তো উনার ওই মানে যখন ক্লেম করছিল তখন বিহার ছিল। উনি প্রথমে ছিল ফ্রান্সে বিহারি কেস ছিল, আর ফ্রান্স থেকে পরে এসে আসছে, ও দেশে আসার পরে 2004-এ এই দেশে আবার ওই মানে ইমেল রাইটে ইয়েতে করছে, বাট মেনশন করছে যে বিহারি। জি, এটা নিয়ে অসুবিধা নেই। আমাদেরও অনেক ক্লায়েন্ট আছে যারা প্রথমে যারা বলেছে বিহারি, পরবর্তীকালে তারা এরকম 20 ইয়ার্সের গ্রাউন্ডে বা অন্য গ্রাউন্ডে তারা ভিসা পেয়েছে। ঠিক আছে, এখন যেহেতু এটা হয় না, এটা নিয়ে তারা, আমার ধারণা তারাকে কোনোভাবেই, কারণ উনি তো কোনো অ্যাডভান্টেজ নেন নাই তার এই বিহারি কথা বলে। তবে ওইটা বলে ওনার জন্য সবচেয়ে বড় ওনার মানে রক্ষা কবচ হচ্ছে এই যে বাংলাদেশের আইন অনুযায়ী বিহারিরাও পাসপোর্ট পাওয়ার এন্টাইটেলমেন্ট আছে। তো ফলে উনি যদি পাসপোর্ট নিয়ে থাকেন। জি, 2009-এ কোর্টে গেছিল আপিল হয়ে। জি। তো আপিলে যখন জাজ ওনাকে বলছে, ওই কোর্ট ডিসিশন লেটার ওখানে ওনা বলছে যে 2008-এ বাংলাদেশ সরকার বিহারিদেরকে পাসপোর্ট দেওয়ার অনুমতি দিয়েছে। হ্যাঁ, ওই যে বললাম যে আপনাকে বললাম না যে এখানে 3টা কেস আছে, এর মধ্যে 2টা কেস আছে হাইকোর্টের। হাইকোর্ট একটা কেসে বলেছে যে বিহারিদেরকে ভোটার রেজিস্ট্রেশন করাতে হবে, ভোটার আইডি দিতে হবে। আরেকটাতে বলেছে তারা পাসপোর্ট তারা পেতে পারে। তাহলে এখন উনি দেশে গেলে কোনো সমস্যা নাই, ওনার কোনো সমস্যা নাই। আবার আসতে কোনো প্রবলেম হবে না। দেখেন ভাইয়া, আমি আপনাকে যে জিনিসটা বলছি এটা হচ্ছে কি, আমরা আইনগতভাবে আমরা বলছি কোনো প্রবলেম হবে না। এখন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক সময় এয়ারপোর্টে হ্যারাস করে, এবং যেখানে কোনো কারণ না থাকা সত্ত্বেও বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তারা অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটায়। যে আমি এখন আসার সময় একজন আমাকে টেলিফোন করলেন, আমি একটা মহিলাকে তার রাইট অফ অ্যাবোর্ট, তার বাবা ব্রিটিশ ছেলে জন্মের সময় সেই গ্রাউন্ডে আমি তাকে ব্রিটিশ হিসাবে তাকে আমি করিয়েছি। করার পরেও দেখেন, মানে চিন্তা করে দেখেন, সে গত পরশুদিন ফ্লাই করবে, তাকে সে প্লেনে উঠে গেছে, প্লেন থেকে তাকে ইমিগ্রেশন নামায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? হ্যাঁ, বাংলাদেশে, ঢাকাতে। কেন নামায় নিয়ে গেছে? বলে না, আমরা শিওর হব, আমরা ইংল্যান্ডে আমরা ইমেল পাঠাবো তোমার ভিসা বৈধ। আরে তাকে ভিসা স্টিকার করে ঢাকা হাইকমিশন থেকে তাকে ভিসা দিয়েছে, আমি তার জন্য অ্যাপ্লাই করেছি, সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছি, ডিএনএ টেস্টে মিলে গেছে, এভরিথিং মিলে গেছে, এবং সে পাসপোর্ট পেয়েছে। দেখেন, এরপরও তাকে রাইট অফ অ্যাবোর্টের স্টিকার পাওয়ার পরেও দেখেন তাকে প্লেন থেকে নামায় নিয়ে গেছে ইমিগ্রেশন। এবং তারা মাতুব্বারি করতেছে কি, আমরা ইউকেতে আমরা ইমেল পাঠাবো। ইউকেতে ইমেল পাঠাবে কেন? তুমি এম্বাসিকে, হাই কমিশনকে ফোন করো যদি তোমার সন্দেহ থাকে। হাই কমিশন তাকে ভিসা ইউজ করেছে। দেখেন, বাংলাদেশে এরকম সব কিছু হয়। বাংলাদেশ সব ঘটনা ঘটানোর একটা দেশ, সব সম্ভাবনা দেশ। ফলে আমি আপনাকে যেটা বলবো, এটা আইনগত পজিশন বলবো। বাংলাদেশে গেলে কেউ যদি টাকা খাওয়ার জন্য, পয়সা খাওয়ার জন্য, ঝামেলা করার জন্য, যারা বিদেশি আছে প্রবাসীদেরকে আমরা হামেশাই শুনি কত ঝামেলা করে। এমনকি কয়েক বছর আগে আমার মতো একটা লোক ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যাচ্ছে, আমাকে এক মহিলা আয়ো এসে বলে, ভাই আপনারা বিদেশে থাকেন, আমাদের কিছু পয়সা দিয়ে যান। আমরা কেন পয়সা দিব? গভর্নমেন্ট কি আপনাকে বেতন দেয় না? আর আমার কাছে তো কোনো অবৈধ কিছু নাই, আর আমার বাংলাদেশে কোনো ফ্যামিলি নেই, আমার তো মানে তেমন কিছু নেওয়ারও দরকার পড়ে না কোনো দিন এদেশ থেকে। তো ওই যে বললাম, হ্যারাসমেন্ট করাটা তো আমাদের রক্তের মধ্যে মিশে আছে। আপনি একটা পজিশনে আসেন, পজিশনে থেকে যদি হ্যারাস না করতে পারলেন, তাহলে কেন লোকে বলবে তুমি একটা পজিশনে আসো?
জি, ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ Thank you, আপনাকে ভাইয়া। আপনার সুন্দর অ্যাডভাইসের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ওই ভদ্রলোক, যখন আমি হিউম্যান রাইটসের কথা বললাম, মেডিকেল গ্রাউন্ডের কথা, উনি আমাকে ফোন করলে আমি তাকে বললাম যে ইয়েস সম্ভব। উনি বললেন ওনার হার্টের কিছু মারাত্মক অসুবিধা আছে। আমার হ্যাঁ, এটা সম্ভব হতে পারে। তো মানে আমি কিন্তু ওনাকে আমার সাথে যোগাযোগ করতে বা এরকম কোনো কিছু ওনাকে কিন্তু বলি নাই, কিন্তু উনি যেভাবেই হোক আমার নাম্বারটা জোগাড় করে আমার অফিসে আসেন। ওনার জন্য আমরা অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করলো। করার পরে আমরা ফার্দারে আমি অ্যাপিলে গেলাম, ওনাকে আমরা লিগাল এড দিলাম। তো ফলে ওনার পুরো কেসটাই আমরা বিনা পয়সায় আমরা করে দিয়েছি এবং আল্লাহর রহমতে ওনার মেডিকেল গ্রাউন্ডে কেসে আমরা কোর্ট থেকে কামিয়াবি হয়েছি। কোর্ট তার অ্যাপিলটা অ্যালাউ করেছে। তো এখান থেকে আমরা যেটা বলি যে অনেকেই এরকম হয়তো খুব কঠিন অসুখের সম্মুখীন আছেন এবং হয়তো অন্য কোনো গ্রাউন্ড না পেয়ে হয়তো আলতু ফালতু অ্যাপ্লিকেশন করছেন। কেউ হয়তো গিয়ে দেখি অ্যাসালাম ক্লেম করে বসলেন। এগুলো না করে যেটা সম্ভব যে এই ধরনের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করা যায় করবেন। তো এখন একটা ব্রেকের সময়, একটা সময় এসেছে। সুই দর্শকবৃন্দ, আজানের বিরতির পর আবার ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানে ফিরে যাই। অনুষ্ঠানে যেটা আমি কথা বলছিলাম, আমি একটা হিউম্যান রাইটসের একটা কেস নিয়ে কথা বলছিলাম, প্র্যাকটিক্যাল কেস, যেখানে কিভাবে আমরা একজন বাংলাদেশিকে সাহায্য করতে পেরেছি। তার হার্টের সমস্যা ছিল এবং এরকম যারা অনেকেই সমস্যায় ভুগছেন, বিভিন্ন ধরনের কঠিন কঠিন মেডিকেল সমস্যা, দেশে গেলে তাদের পক্ষে যে কেয়ার এলিমেন্ট আছে সেই কেয়ার এলিমেন্ট তাদের জন্য হয়তো অ্যাভেলেবল নয়। অনেকে হয়তো চিকিৎসা অ্যাভেলেবল, কিন্তু চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এরকম কেস হতে পারে, হিউম্যান রাইটস আসতে পারে। কিংবা হয়তো চিকিৎসা অ্যাভেলেবল কিন্তু সেখানে আপনাকে নিয়ে যাওয়ার মতো, আপনি যেখানে অবস্থান করেন সেখান থেকে ওই যেখানে চিকিৎসা পেতে পারেন হসপিটালে আপনাকে নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই। এ ধরনের কিন্তু ইস্যুগুলো আপনার জন্য রেলিভেন্ট হতে পারে। আর নিশ্চয়ই তো জানেন যে হিউম্যান রাইটসে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারেন আর্টিকেল 3 বা আর্টিকেল 8 দুটোর ক্ষেত্রেই। তো আর্টিকেল 8 আর আর্টিকেল 3-র মধ্যে পার্থক্য হচ্ছে একটা এই, আর্টিকেল 3 থ্রেশহোল্ড বা রিকোয়ারমেন্ট একটু হাই, আর সেই হিসাবে আর্টিকেল 8-এর থ্রেশহোল্ডটা একটু কম। তবে আর্টিকেল 8-এর একটা সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে এই, আর্টিকেল 8-এর মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে দেখাতে হবে যে আপনার আর্টিকেল 8-এর অন্য কোনো গ্রাউন্ড ছিল যে গ্রাউন্ডে আপনি কেসটা পেতে পারতেন। যেমন ধরুন হয়তো লং রেস, আপনি দীর্ঘদিন এই দেশে আছেন, তো দীর্ঘদিন থাকাটাও একটা আর্টিকেল 8-এর প্রাইভেট লাইফের একটা কেস। এরপর আপনার মেডিকেলের সমস্যা হয়েছে, তখন এই দুইয়ে মিলে আপনার জন্য কেসটা অনেক শক্তিশালী করবে। তো হিউম্যান রাইটস নিয়ে আমরা আরও কিছু কথা বলি। আমরা প্রায় শুনি যে অনেকেই এখানে এসে হিউম্যান রাইটসের কেস করে দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে হিউম্যান রাইটসের কী কেস করেছেন? হিউম্যান রাইটসের কেস কি এত সহজ? আমরা দেখি যে সবাই বলে যে হিউম্যান রাইটসের কেস করেছে, কী কেস করেছে নিজেরাও কিন্তু জানে না। তো হিউম্যান রাইটসের কেসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে যেটাকে আমরা বলি প্রোটেকশন রিলেটেড। সেটা হচ্ছে কি এই, যে দেশে গেলে আপনার জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ হবে, সেটাও কিন্তু হিউম্যান রাইটসে আসে। এবং দেখবেন যে সমস্ত অ্যাসাইলাম কেসগুলি কেউ সাকসেসফুল হয়, সেই অ্যাসাইলাম কেসের সাথে সাথে কিন্তু হিউম্যান রাইটসের আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যে কেউ যদি অ্যাসাইলামে কেসে সাকসেসফুল হয়, তবে সেও কিন্তু আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-তেও প্রায় ক্ষেত্রেই সে সাকসেসফুল হবে। আবার যদি অ্যাসাইলাম কেসটা ফেল করে, এটা যদি আপনি সাকসেসফুল না হন, তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনার আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 কেসটাও ফেল করবে। এই জন্য তারা কোর্টে গেলে বলে যে তোমার আর্টিকেল 2 and 3 উইল স্ট্যান্ড অর ফল উইথ দ্য রেজাল্ট অফ ইউর রিফিউজি কনভেনশন কেস। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যেটা হতে পারে যে আপনার কনভেনশন কেসটা ফেল করলো, দ্যাট ইজ রিফিউজি কেসে আপনি ফেল করলেন, অ্যাসাইলাম আপনি ফেল করলেন, কিন্তু হিউম্যান রাইটসে আপনি কেসটা জিততে পারেন, কিন্তু প্রোটেকশন গ্রাউন্ডে, হিউম্যান রাইটসের প্রোটেকশন গ্রাউন্ডে। কেমন হতে পারে? যেমন এমন হয়তো হতে পারে
যে আপনি হয়তো একটা গুন্ডা গ্রুপ থেকে আপনি ভয় পাচ্ছেন, কিংবা আপনি হয়তো কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ভয় পাচ্ছেন যে ব্যক্তি অত্যন্ত শক্তিশালী এবং যিনি হয়তো অনেক কিছু করলেও তার কোনো সুযোগ হবে না। সেক্ষেত্রে হতে পারে যে রাষ্ট্র থেকে আপনার কোনো ভয় নাই, সমাজ থেকে কোনো ভয় নাই, এবং আপনার কোনো যেটাকে আমরা বলি রিফিউজি কনভেনশনের কোনো গ্রাউন্ড নাই। অর্থাৎ আপনার রাজনৈতিক কারণে নয়, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে নয়, আপনার জাতীয়তা কিংবা বর্ণ কিংবা সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্তি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু তবুও এমন একটা ঘটনার আপনি সম্মুখীন হতে পারেন যে যেখানে আপনাকে হয়তোবা রাষ্ট্র আপনাকে রক্ষা করতে পারবে না বা রক্ষা করতে আসবে না। সেরকম ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার অ্যাসাইলাম ক্লেম ফেল করলেও আপনার হিউম্যান রাইটস ক্লেম কিন্তু সাকসেসফুল হতে পারে। এবং একটা বড় উদাহরণ হতে পারে যেটাকে আমরা বলি অনার কিলিং। অনেক দেশে কিন্তু অনার কিলিং আছে, এবং অনার কিলিংটাকে যদি আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারেন বা সমাজের ইন্টারেস্ট নাই, একটা ব্যক্তি থেকে আপনার এই ফেয়ার আসে, সেক্ষেত্রেও কিন্তু অনার কিলিংগুলোও হিউম্যান রাইটসের মধ্যে আসতে পারে। তো এটা হলো একটা প্রোটেকশন রুটে। আর একটা যেটা আমরা বলেছিলাম মেডিকেল গ্রাউন্ডে, যদি আপনি খুব শারীরিক দিক দিয়ে খুব অসুস্থ হন, আপনি আনফর্চুনেটলি আপনার জীবনের লাইফ এক্সপেক্টেন্সি অনেক কমে গেছে, এরকম ক্ষেত্রে কেউ টার্মিনাল ডিজিজে ভুগছেন, ক্যান্সার, এইডস, সেক্ষেত্রেও কিন্তু এই আর্টিকেল 3 বা 4 একেবারে 8 এনগেজ হতে পারে। একটু আগে আমি পার্থক্য বলছিলাম যে আর্টিকেল 3-তে যে ধরনের থ্রেশহোল্ড, যে ধরনের রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু সেটা থেকে অনেক কম আর্টিকেল 8-এ যদি আপনি রিলাই করেন। তো আর্টিকেল 8-এ যেটা দেখাতে হবে যে আপনি কোনো না কোনোভাবে আর্টিকেল 8-এর অন্য কোনো আসপেক্টে আপনার ক্লেম ছিল। অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মেডিকেল আপনি যে ট্রিটমেন্ট করেছেন, সেখানে যদি একটা অ্যাজামশন হয়ে যায় যে আপনাকে ট্রিটমেন্ট করা, আপনাকে কেয়ার করার রেসপন্সিবিলিটি দেশে NHS নিয়েছে বা দেশের অথরিটি নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেসটা মেডিকেল গ্রাউন্ডে শক্তিশালী হবে। তো এটা গেল প্রোটেকশন রিলেটেড কেস। আর্টিকেল 8টা যেটা সবচেয়ে বেশি আমরা দেখি দেশে ব্যবহার হয়, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে ফ্যামিলি বা প্রাইভেট লাইফের ক্ষেত্রে। তো ফ্যামিলি এবং প্রাইভেট লাইফের ক্ষেত্রে এটা এইভাবে ব্যবহৃত হবে। এটা কিন্তু যারা এই হিউম্যান রাইটস অ্যাক্ট 1990 ফ্রেম করে, তারাও কিন্তু এটাকে মনে করেনি। তারা মনে করেছিল যে এটা সবচেয়ে বেশি ব্যবহার করবে ইউকের নাগরিকরা তাদের অন্য অন্য ক্ষেত্রে যাদের যে মানবাধিকারের লঙ্ঘন হয় সেগুলো জন্য। যেমন ধরেন নয়েজ কন্ট্রোল, পলিউশনের কন্ট্রোল। এখানে কেসও আছে যে হিথ্রো এয়ারপোর্টের ওখানে অনেক প্লেন নামে বলে সেখানে পলিউশনের প্রবলেম হলে, যারা জানেন তারা কিন্তু খেয়াল করে দেখবেন হিথ্রোতে কিন্তু রাত 10টা 11টার পরে কিন্তু কোনো প্লেন নামে না বা যায় না। আমাদের যেমন বাংলাদেশে সারা রাতই প্লেন চলে, এদেশে কিন্তু সারা রাত প্লেন চলে না। অ্যাটলিস্ট আমি জানি যে এই হিথ্রো বা গ্যাটউইক থেকে সারা রাত প্লেন চলে না। এর পিছনে এই নয়েজ পলিউশন কিন্তু একটা বড় কারণ, যে শব্দের কারণে যে শব্দ দূষণ একটা বড় কারণ। এই কারণে তারা এইখানে রাতে এই বিমানগুলি চলার অনুমতি দেয় না। তো তারা মনে করেছিল যে হিউম্যান রাইটস অ্যাক্ট যখন আসবে তখন এইভাবে ব্রিটিশ নাগরিকরাই তাদের বিভিন্ন অধিকারের জন্য তারা এটার ব্যবহার করবে, এই অ্যাক্টের ব্যবহার করবে, হিউম্যান রাইটস অ্যাক্ট 19 করবে। আমাদের একটা ছোট ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে ফিরে এসে আমাদের সর্বশেষ সেগমেন্টে কথা বলবো, আমাদের শেষ সেগমেন্টে আজকের প্রোগ্রামের। তো আমরা বিরতির আগে কথা বলছিলাম হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনের বিভিন্ন আসপেক্ট নিয়ে। আমরা প্রোটেকশন টাইপের কথা বললাম, আমার মেডিকেল অ্যাপ্লিকেশনের কথা বললাম, হিউম্যান রাইটস যেটা আসতে পারে। এখন আমরা আসছি যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে ফ্যামিলি বা প্রাইভেট লাইফ। এটা কিন্তু দুটো আলাদা কেস, ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ। তো ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে যদি এই দেশে কারোর পরিবার থেকে থাকে, পরিবার বলতে ইমিডিয়েট ফ্যামিলি, আমরা এখানে সাধারণত হাজব্যান্ড, ওয়াইফ এবং শিশু সন্তানদের কথাই আমরা বলে থাকি। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার নিয়েও প্রশ্ন উঠতে পারে, কিন্তু ইন জেনারেল বলা হয় যে বাচ্চারা যদি বড় হয়ে যায় তবে তাদের সাথে বাবা মার যে ফ্যামিলি লাইফ সেটা ইমিগ্রেশন পারপাজে খুব একটা হেল্প করে না। কারণ তারা বলে যে সব বাবা মার সাথেই সন্তানদের একটা ইমোশনাল, একটা আবেগপূর্ণ একটা সম্পর্ক থেকে থাকে।
তার অর্থ এই না এটার জন্য থাকতে হবে, কারণ বাচ্চারা বড় হয়ে গেছে, বাচ্চাদের আর বাবা মাকে ওরকম প্রয়োজন নাই ইমোশনাল বন্ড ছাড়া। আমাদের মতো দেশে তো নয় যেখানে দেখা যায় যে 40-50 বছর বয়সেও বাচ্চা মানে সন্তান বাবা মার পরে ডিপেন্ডেন্ট থাকে ইমোশনালি, কেন আমরা অনেক অন্য ধরনের ডিপেন্ডেন্সি থাকে আমাদের। অনেক ক্ষেত্রে আমাদের এই গ্রাম দেশে একান্নবর্তী পরিবার আছে যেখানে অনেক ভাই বোন বাবা মা সবাই মিলে বড় পরিবার নিয়ে থাকে, যদিও এখন এই ট্র্যাডিশনটা ভেঙে যাচ্ছে। তো এরকম আমাদের দেশে আছে, কিন্তু এদেশের কনটেক্সটে 18 বছর বয়স হয়ে গেলে মনে করে যে বাবা মা সাথে মানে সন্তানের সাথে বাবা মার থাকা, বাবা মার সাথে সন্তানের থাকার দরকারটা নাই। তো আমরা মূলত ফ্যামিলি লাইফের জন্য যে কেসগুলো দেখি সেটা হচ্ছে যে যদি ইউকেতে কারোর স্বামী বা স্ত্রী স্পাউস যেটা বলে সেটা থাকে, কিংবা তার যদি সন্ততি থাকে, অর্থাৎ কারোর যদি স্পাউস ব্রিটিশ হয় বা দেশে সেটেল থাকে কিংবা রিফিউজি থাকে, অথবা কারো সন্তান যদি এদেশে ব্রিটিশ সেটেল কিংবা রিফিউজি স্ট্যাটাস নিয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যায়। 2012-র আগে এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো অনেকটা সহজ ছিল, কারণ তখন জাজ সাহেবদের হাতে অনেক ডিসক্রিপশন থাকতো। এখন এগুলি সব নিয়ে যাওয়া হয়েছে, কেননা হয়েছে কারণ এখন এইগুলিকে সবই ইমিগ্রেশনের রুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইমিগ্রেশনের রুলই বলে দিচ্ছে যে একটা ফ্যামিলি লাইফের অ্যাপ্লিকেশান করতে গেলে কি কি দেখতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্ট দেখবে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বলে দেওয়া আছে। তো ফলে এখন ওই ফ্যামিলি লাইফের উপরে ভিত্তি করে ধুমধাম করে অ্যাপ্লিকেশান করাটা অতটা সহজ নয়। এখানে আমি কিছু দর্শকদের কিছু ভুল ভেঙে দিতে চাচ্ছি। অনেকেই দেখি প্রায় বলে করেন যে কেউ অবৈধভাবে আসেন, এদেশে কোনো না কোনোভাবেই একটা বিয়ে করতে পারলেই বোধহয় তিনি নিরাপদ। তো তারা বিয়ে করার কথা বলেন, বিয়ে করার কথা শুধুমাত্র যেমন না যে ব্রিটিশ নাগরিককে তারা বিয়ে করছেন, কিংবা এমন না যে তারা এদেশে সেটেল কাউকে বিয়ে করছেন। তারা এসে বলতে চান যে একজন এখানে একটা মহিলা ওয়ার্ক পারমিটে আছে, তাকে আমি বিয়ে করবো, একটা মহিলা এদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, তাকে আমি বিয়ে করবো, করে আমি থাকতে চাই। এই অ্যাপ্লিকেশানগুলি যারা টেম্পোরারি ভিসাতে আসে তাদের ডিপেন্ডেন্ট হিসেবে ওভারস্টেল হিসেবে জয়েন করার সম্ভাবনা আমি অলমোস্ট নাকচ করে দিচ্ছি। খুবই এক্সেপশনাল, খুবই ব্যতিক্রমধর্মী কোনো কেস না হলে এই ধরনের সব কেসই স্ট্রেট হবে নাকচ হবে। এবার আসুন, কেউ যদি কোনো ব্রিটিশ নাগরিককে বিয়ে করে বা এই দেশে সেটেল আছে বা এই দেশে রিফিউজি স্ট্যাটাস আছে, এরকম কাউকে যদি কেউ বিয়ে করে তখন কি হবে? এই যে দেখুন, যেহেতু অ্যাপ্লিকেন্টের এদেশে কোনো ভিসা নাই, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানগুলো তারা রিফিউজ করতে পারে, যদি না এই অ্যাপ্লিকেশানের মধ্যে কোনো সন্তান ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ইনভলভ না হয়। অর্থাৎ কোনো সন্তান যদি না থাকে, কোনো বাচ্চার বেস্ট ইন্টারেস্ট অ্যানালিসিস যদি এখানে করা না লাগে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলি প্রায় ক্ষেত্রেই রিফিউজ হবে। যেটা হতে পারে যদি আপনি কোনো এক্সেপশনাল, কোনো কম্প্যাশনের, কোনো কম্পেলিং গ্রাউন্ডস না দেখাতে পারেন, তাহলে তারা হয়তো অ্যাপ্লিকেশনটা করবে, না করলে তারা হয়তো এটাকে রিফিউজ করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে খালি যে রিফিউজ করবে তাই নয়, তারা এটাকে সার্টিফিকেটও দেবে। সার্টিফিকেট দেওয়ার মানে হচ্ছে আপনি এদেশ থেকে অ্যাপিল করতে পারছেন না। তো ফলে এই যে একটা মাথায় আছে যে বিয়ে করাটা একটা টাস, একটা ট্রাম্প কার্ড, বিয়ে করলেই থাকতে পারবো, এটা মনে করার কোনো কারণ নাই। আপনার নিজের স্ট্যাটাস নিয়ে বিয়ে নিয়ে এটা প্রশ্ন উঠবে। এরপরে মানে যেটা বললাম, সন্তান থাকলে অবশ্যই একটা অ্যাডভান্টেজ। যদি আপনি বিয়ে করে সন্তান হতে পারে আপনার, তাহলে অবশ্যই সন্তানের বাবা হিসাবে, সন্তান যদি ব্রিটিশ হয় সন্তানের বাবা হিসাবে আপনার থাকা, বা সন্তান যদি আয়ারল্যান্ড নিয়ে থাকে তবে আপনার তার বাবা হিসেবে আপনার থাকার এদেশের সম্ভাবনা অনেক বেশি, সাকসেসফুল হবে অনেক বেশি আপনার অ্যাপ্লিকেশান। এটা না হলে আপনার অ্যাপ্লিকেশানগুলি ফেল করার সম্ভাবনা অনেক 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 বেশি। তো এটা গেল। আমাদের আরও কতগুলো সমস্যা আছে, যেমন ধরুন আপনি বাচ্চাকে দিয়ে বিয়ে করে বাচ্চাকে দিয়ে হয়তো ভিসা পেলেন। প্রায়শই আমরা দেখি যে অনেকেই আমাদেরকে বলেন যে আমার আসলে ওয়াইফের সাথে আর সম্পর্কটা ভালো নেই, ওয়াইফ আমাকে ভিসা রিনিউ করতে গেলে সাপোর্ট করবে না, এখন আমার কি করা উপায়? এখন দেখুন, আপনার ওয়াইফ যদি আপনাকে সাপোর্ট না করে আর আপনি ওয়াইফের সাথে রিলেশনশিপের ভিত্তিতে যদি অ্যাপ্লিকেশান করে থাকেন, তাহলে তো আপনি ভিসাটা বাড়াতে পারছেন না।
এমনকি মনে রাখবেন যদি যেখানে আপনার ওয়াইফও আছে বাচ্চাও আছে সেখানে কিন্তু আপনাকে মূলত অ্যাপ্লিকেশন করবেন পার্টনার রুটে। পার্টনারের ভিতরে আপনি বলবেন যে আপনার সন্তান আছে, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু মূলত পার্টনারের উপরে ভিত্তি করে। ফলে পার্টনারের সাথে আপনার সম্পর্ক না থাকলে আপনার কেসটা ভীষণ দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে বাচ্চাকে ভিত্তি করে। দেখাতে হবে যে আপনি বাচ্চার সাথে আপনার সম্পর্ক আছে, বাচ্চার আপব্রিঙ্গিং আপনি অংশগ্রহণ করেন। মনে রাখবেন এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু স্ত্রী সহযোগিতা না করলে করা খুব কঠিন। স্ত্রী যদি আপনাকে এরকম কোনো চিঠি দেয় যে আপনারা আলাদা হয়ে গেলেও তিনি চান যে আপনি আপনার আপনি আপনার বাচ্চার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আপনার বাচ্চাও আপনাকে চায়, তাহলে স্ত্রী যদি লিখে দেয় বা আপনাদের মধ্যে যদি একটা প্যারেন্টিং এনগেজমেন্ট থাকেন যে কে কীভাবে বাচ্চাকে দেখবেন, তাহলে হয়তো বা এটা মেনে নেবে। অথবা যেটা ভালো উপায় হচ্ছে, মোক্ষম উপায় হচ্ছে ফ্যামিলি কোর্টে গিয়ে একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারটা নিয়ে নেওয়া। সেক্ষেত্রে এই অর্ডার দিয়ে আপনি বাচ্চার সাথে আপনার সম্পর্ক আছে দেখিয়ে আপনি ভিসা পেতে পারেন আবার 10 ইয়ার্সের রুটে। কিন্তু এগুলো না দেখালে অনেক ক্ষেত্রেই কিন্তু ভিসাটা রিফিউজ হতে পারে। তারা বলতে পারে তোমার এখানে থাকার দরকার নাই, বাচ্চার মাই আছে, বাচ্চার মা ব্রিটিশ, বাচ্চার মা দেখাশোনা করবে, কোনো রিস্ক নাই যে বাচ্চার, কারণ বাচ্চা অবশ্যই লুক আফটার হবে। তো ফ্যামিলি কোর্টে গিয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন করা কিন্তু অনেকটা, এটা কিন্তু খুব ইজি নয়, এটা অনেক ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে কাপকাস সোশ্যাল সার্ভিস তারা ইনভলভ হয়, তাদেরকে একটা রিপোর্ট করতে বলে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কী। তো ফলে এটা অনেক ধরনের ঝামেলা আপনাকে দিয়ে দিতে পারে। অবশ্যই এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ আপনারা নেবেন। এখন এটা তো গেল আপনার ফ্যামিলি লাইফ, এর বাইরেও আপনার কি আছে প্রাইভেট লাইফ। প্রাইভেট লাইফটা কি, সেটা হতে পারে আপনার নিজের লাইফ। নিজে এদেশে আছেন এবং এদেশে যদি দীর্ঘদিন থাকেন, আমরা জানি এই মুহূর্তে ইমিগ্রেশনের রুল কতগুলো ক্রাইটেরিয়াকে তারা সাপোর্ট করে। যেমন একটা হচ্ছে যদি আপনি লিগালি এদেশে 10 বছর থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আবার যদি আপনি লিগালি বা ইলিগালি বা শুধু ইলিগালি যদি আপনি 20 বছর থাকেন, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। বা এক্ষেত্রে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেন পাবেন না, আপনি পাবেন লিমিটেড লিভ টু রিমেন, এবং এটা আপনাকে 10 বছর পরে, আড়াই বছর করে ভিসা বাড়ানোর পরে 10 বছর পরে আপনি আইলারের জন্য এলিজিবল হবেন। এরপরে আসলে বাচ্চাদের জন্য দেখা যায় কোনো বাচ্চা যদি এদেশে 7 বছর থাকে এবং তার বয়স 18 বছরের কম হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বাচ্চা ভিসা পেতে পারে আড়াই করে 10 বছর। যদিও আমরা এখন জানি যে বাচ্চারা যারা এইভাবে ভিসা পায় তারা কিন্তু 5 বছর পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। আরেকটা এখানে গ্রুপ আছে যারা তাদের বয়স 18-র উপরে কিন্তু 25-এর কম, এবং যারা হাফ অফ দ্য লাইফ, তাদের জীবনের অর্ধেক এদেশে কাটিয়েছে, তারাও কিন্তু ভিসা পেতে পারে। এই গ্রুপও কিন্তু 5 বছর পরে, 10 বছরের রুটে ভিসা পেলেও এরাও কিন্তু 5 বছর পরেই তারা সরাসরি আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারে। অন্যথায় তাদের ভিসা হবে লিমিটেড লিভ টু রিমেন। আরও আপনার গ্রুপ আছে একটা, যেমন ধরেন কেউ এদেশে 20 বছর নাই, কিন্তু একটা সিগনিফিক্যান্ট সময় সে দেশে কাটিয়েছে, এবং সিগনিফিক্যান্ট সময় কাটানোর কারণে তার পক্ষে দেশে গিয়ে এখন রিইন্টিগ্রেট করা, খাপ খাওয়ানো, দেশে গিয়ে অ্যাডজাস্ট করাটা তার পক্ষে সম্ভব হবে না, কঠিন হয়ে যাচ্ছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। একটা উদাহরণ হতে পারে, কেউ হয়তো এখানে অল্প বয়সে এলো, 12-13 বছর বয়সে এলো, তারপরে তার হয়তো এদেশে সে 15 বছর 16 বছর কাটিয়ে দিয়েছে, সে এখন স্বাবলম্বী হয়ে গেছে, কিন্তু দেশের কালচার সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, দেশে তার থাকার মতো কেউ নাই। সে তখন বলতে পারে আমার দেশে গেলে সিগনিফিক্যান্ট অবস্ট্রাকল হবে রিইন্টিগ্রেশনের জন্য। কিংবা একজন হয়তো সমকামী এবং বোঝাহু যাচ্ছে যে সে হয়তো অ্যাসাইলামে সাকসেসফুল হবে না, তো সেক্ষেত্রে আমরা যদি মনে করা হয় সে সমকামী, তাহলে বলা যেতে পারে বাংলাদেশের মতো একটা রক্ষণশীল সমাজের ভিতরে গিয়ে তার পক্ষে সবার সাথে অ্যাডজাস্ট করে বাস করাটা সম্ভব নয়। তো এই হচ্ছে মোটামুটি আমরা। আর এর বাইরে যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা বলি আউটসাইড দ্য রুল। ইমিগ্রেশনের রুলের মধ্যে নাই, কিন্তু কোনো না কোনো
একটা কম্পাশনেট কোনো মারাত্মক কোনো একটা রিজন আছে। এখন কম্পাশনেট রিজনের তো কোনো লিস্ট হতে পারে না, এটা যে কোনো জিনিসই এটা কম্পাশনেট হতে পারে যেটা হয়তো ইমিগ্রেশন রুলের মধ্যে নাই। সেক্ষেত্রে আউটসাইড দ্য রুলে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, এবং এটাও হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন। তো যা আমার মনে হয় যে যারা আছেন তারা মোটামুটি এটা একটু বুঝতে পেরেছেন, এবং যারা এই যে অহেতুক হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেন, করে নিজের ইমিগ্রেশনের ইতিহাসটাকে নষ্ট করে দেন, তাদেরকে কিন্তু একটু হুঁশিয়ার হতে হবে। এবং আমার মনে হয় অনেক সময় অনেক উকিলের ফাঁদে পড়ে হয়তো অনেকে অনেক অ্যাপ্লিকেশন করে দেন, এটা ব্যাপারেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। তো এখন অনেকে যে আমাকে বলেন যে তারা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করেছেন, তো এই যে আমি ক্রাইটেরিয়াগুলো বললাম, আপনারা নিজেরাই নিজে বিচার করে দেখেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলি কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়েছে। আমরা হিউম্যান রাইটসের সাথেই আমরা অ্যাসাইলাম নিয়েও কিছু কথা বলতে পারি। অ্যাসাইলাম নিয়েও আমরা দেখেছি যে ইদানিং মানুষের মনে প্রচণ্ড ভুল ধারণা হয়েছে, এবং সেম থিং যেমন মনে করছে যে কোনো কিছু যেহেতু এখন আমার হচ্ছে না, তাহলে আমি একটা অ্যাসাইলাম করে দিই। তো এই ধরনের অ্যাসাইলাম ক্লেম হয়তো সাকসেসফুল হবে না, এবং সাকসেসফুল না হলে যেটা হবে যে নতুন আইন অনুযায়ী, নতুন যে কঠোর আইন অনুযায়ী তারা আপনাকে দ্রুত এই দেশ থেকে বার করে দিতে পারে। আরেকটা সংবাদ আপনাদেরকে আমরা দিয়ে রাখতে পারি যে বর্তমান সরকার, যদি আমরা ব্রেক্সিটের পরে ইউরোপ থেকে বেরিয়ে এসেছি, ইউরোডাক বলে যে বিশাল যে কম্পিউটার নেটওয়ার্ক আছে যেখানে সব মানুষের ডেটা আছে, সেটার অ্যাক্সেস ব্রিটেন এখনও চেয়েছে, এবং খুব সম্ভবত ব্রিটেনের অ্যাক্সেস সেখানে এখনও আছে, এবং সেখান থেকে তারা খুঁজে বার করতে পারবে একজন অ্যাসাইলাম সিকার যে আগে এসেছিল সে অন্য কোনো দেশে কোথাও অ্যাসাইলাম ক্লেম করেছিল কিনা। কারণ এটা সম্ভব হয় যে এই দেশ থেকে অ্যাসাইলামে ব্যর্থ হয়ে লোকে অন্য দেশে গিয়ে অ্যাসাইলাম চায়, অ্যাসাইলাম তারপরে সে দেশ থেকে বার হয়ে গেলে আবার এদেশে আসে। এটাকে তারা বন্ধ করার জন্যে সচেষ্ট। আরও কিছু কথা বলার ছিল, সেটা হচ্ছে যে এই যে অ্যাসাইলামের নিয়ে যে মানুষের একটা ভুল ধারণা, অনেকে মনে করে অ্যাসাইলাম তাদের জন্যে তাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু নয়। অ্যাসাইলাম শুধুমাত্র তাদেরই জন্যে যাদের দেশে গেলে বিপদ হবে, বা যাদের ব্যক্তিগত নিরাপত্তা বা যাদের অধিকারগুলি খর্ব হবে। একজন কলার যুক্ত হতে চাচ্ছেন নাকি, কে আছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন, কি করতে পারি আপনার জন্য? আমি আপনাদের জিজ্ঞাসা করতাম যে ব্রিটিশ পাসপোর্ট বানাইতে ফি কত লাগে? ব্রিটিশ পাসপোর্ট বানাতে আমার মনে হয় খুব কম, এটা 80 পাউন্ডের মতো, 80 পাউন্ডের। জি না, নতুন বানাইতাম আর কি, কোনো আমার বাংলাদেশি পাসপোর্ট, আর এখন তো নতুন চাইলাম বানাইতাম না। আপনার কি ব্রিটিশ ন্যাচারালাইজেশন আছে? যে আমি দেশের তো আমি আপনার আমার বাংলাদেশি পাসপোর্ট। বুঝতে পারলাম। আপনি কি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন? আপনি কিসের ভিত্তিতে? করছি না, ও করতাম চাইলাম। তাহলে আপনি ন্যাচারালাইজেশন করতে গেলে আপনার 1500 পাউন্ডের মতো ফি পড়বে। 1500 পাউন্ড। আর আপনার বয়স কি, যদি আপনার বয়স 65-এর কম হয় তবে আপনাকে B1 ইংলিশ টেস্ট আর লাইফ ইন দি ইউকে দেওয়া লাগবে। আমি বললাম পেনশনের আপনার। হ্যাঁ, যদি আপনার বয়স 65 হয় তাহলে আপনার আর ইংরেজি টেস্ট দেওয়া লাগবে না। তো খালি আপনার যে নামি পেনশনারের লাগে কইরাম আপনারে। হ্যাঁ, যদি আপনি খালি ফি দিলেই হবে, আপনার আর অন্য কিছু লাগছে না। জি না, আমি কইরাম কি আপনারে যে আমি পেনশনার তো বুঝছি। জি ওর লাগে কইরাম। হ্যাঁ, পেনশন আছে বলে আমি তো বললাম, তাহলে আপনার আর ইংলিশ টেস্টগুলো করা লাগবে না। কিন্তু আপনার ন্যাশনালিটির জন্য যে ফি মৌকুব, এই ফি মৌকুব এখন পর্যন্ত শুধুমাত্র বাচ্চাদের জন্য কার্যকরী, বয়স্কদের জন্য কিন্তু এখনও ফি মৌকুব নিয়ে কোনো কিছু আমি এখনো দেখিনি। তাহলে আপনাকে ফিটা দেওয়া লাগবে। আপনারা কোন জানো বুঝাই আমি বুঝবো, বুঝছেন? জি, ওকে ওকে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।
একজন ভদ্রমহিলা আমাকে এইমাত্র ফোন করেছিলেন, উনি বললেন ফোন রাখার পরে যেন তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। উনি বললেন উনি একজন পেনশনার এবং উনি অনেকদিন ধরে এদেশে আছেন, তার ইনডেফিনিটলি লিভ আছে। এখন উনি চাচ্ছেন ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যান্ড ব্রিটিশ পাসপোর্ট কিন্তু সরাসরি অ্যাপ্লাই করা যায় না, হয় তাকে আগে ব্রিটিশ হতে হবে, হয় তাকে হতে হবে বাই ন্যাচারালাইজেশন কিংবা রেজিস্ট্রেশন। তো ওনার জন্য উনি যে ন্যাচারালাইজেশন হন সেক্ষেত্রে ওনাকে ফি দিতে হবে, ফি প্রায় 1500 পাউন্ডের মতো। এই ফি দিলে উনি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পাবেন। ফর্ম ফিল আপ করে উনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, সার্টিফিকেট পাওয়ার পরেই তখন ওনাকে এই ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আশা করি উনি আমাদের প্রশ্নের জবাবটা বুঝতে পেরেছেন। হ্যালো, যাক, আমরা আমাদের আলোচনাতে ফিরে যাচ্ছি। আমরা বলছিলাম যে আমরা অ্যাসালাম নিয়ে কিছু মানুষের ভুল ধারণা আছে, যে অ্যাসালাম বোধহয় যাদের সব কিছু ব্যর্থ হয়ে যায় তারাই অ্যাপ্লাই করবে। আমি প্রায়ই দেখি যে অনেক সময় মানে অফিসে আসে কেউ এবং তাদের সাথে হয়তো আরও বন্ধুবান্ধব থাকে, এবং যখন তারা একটা কেসের ব্যাপারে অ্যাডভাইস নেয়, যখন দেখা যায় কেসের অ্যাডভাইসটা পজিটিভ নয়, তখন দেখা যায় বন্ধুরা বলে দিল আরে সব কিছু মিস হয়ে গেলে অ্যাসালাম তো আছেই, অ্যাজ ইফ অ্যাসালাম করলেই মানুষ অ্যাসালামটা পাবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। অ্যাসালামে অনেক কঠিন রিকোয়ারমেন্ট থাকবে এবং ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা একটা খুব বড় ব্যাপার। এবং বিশ্বাসযোগ্যতার জন্য আমরা যে সমস্ত ফ্যাক্টরগুলো তারা দেখে, তার একটা হচ্ছে টাইমিং অফ অ্যাসাইলাম। আপনি কবে অ্যাসাইলাম করলেন? একজন বলল তিনি বাংলাদেশ থেকে তিনি জীবনের ভয়ে তিনি পালিয়ে এসেছেন, কিন্তু দেখা গেল এখানে আসার পরে অনেক দিন অবৈধ হয়ে গেছেন, 7-8 বছর হয়ে গেছে, কাজ করতে গিয়ে রেস্টুরেন্টে ধরা খেয়েছেন, তখন উনি গিয়ে অ্যাসাইলাম চাচ্ছেন। সেক্ষেত্রে ওনার ক্রেডিবিলিটি কিন্তু অনেক নষ্ট হতে বাধ্য। আর অ্যাসাইলামে যেটা আমি বললাম যে যেহেতু তাকে একটা গ্রাউন্ড দেখাতে হয়, 5টা কনভেনশন ডিজাইন হয়, আমরা প্রায়ই দেখি যে লোক আসে তাদের কোনো গ্রাউন্ড থাকে না। যেমন কেউ হয়তো বললেন যে আমি এদেশে আসবো বলে আমি একজনের কাছে টাকা ধার করে দালালকে পয়সা দিয়েছিলাম, এখন তো দেশে এসে আমি ঠেকে গেছি, দেশে গেলে পয়সা দিতে পারবো না, তো আমাকে সে মেরে ফেলবে। তো এই ধরনের এই মানি নিয়ে, ডেট কালেক্টর নিয়ে যে প্রবলেম, এটার জন্যে কিন্তু আপনার অ্যাসাইলাম আপনি পেতে পারেন না এটার জন্যে। তো এই ধরনের কেসগুলি আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। এই ধরনের কেস নিয়ে সফল হওয়া সম্ভব না। আমি আমার শেষোক্ত অ্যাডভাইসটা আমি দিচ্ছি আমাদের উদীয়মান আইনজীবীদের জন্য, যারা লিগালিটি আন্ডারে কাজ করেন, যে কেসের মেরিট না থাকলে তোমরা প্লিজ এই কেসগুলি তোমরা নেবে না। দেখি কোনো কলার আছে কিনা। হ্যালো কলার। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলার বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাইলাম। আমার নাম সাইদুল ইসলাম, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। জি বলেন। তো আমি আসলাম 2003 তো ওদেশে দুবাই থেকে। জি। তো হওয়া বাদে আমি কেস খাইলাম, একবার আসলাম ডিটেনশনে 3 মাস গেলে বাদে সাইয়া দিছি আমার ফাটাই আসছে। জি। তো সাইয়া দেওয়া বাদে আমার ওই যে আইসক্রিম থেকে দুবাই থেকে বাড়িয়ে যাবে, আমরা ডিসিশন নেরা আইসি বাদে হওয়া বাদে কেস মাছ খালি রিপুজ করে বুঝছেন নি? দুবাই থেকে গেছিলাম। হ্যাঁ বুঝছি আপনার কেসটা। রিপুজ করা বাদে এখন হয়তো 20 বছর হয়েছে না, আপনার বিয়ে শাদী করলেন না, আমি পাচ্ছেন তোরা লিগালি বিয়ে শাদী তোর 20 বছর হয়েছে না, আমরা কিছু চিন্তা করতাম। এর বাদে 20 বছর আমি কেস আমি একটা রিকোয়েস্ট করছিলাম 20 বছর হওয়া পুরা বাদে যে আমার তো কাম কাজ নাই, তো আমি ফিস্টি পাবি না, আমার মাফ করে দেবেন। তারা ক্ষমা করিয়ে দিচ্ছে। ক্ষমা করিয়া দেওয়া বাদে আমি অ্যাপ্লিকেশন করছি, এখনো রেজাল্ট পাইছি না। 20 বছরের অ্যাপ্লিকেশনও আমি মনি না দিতাম না। 20 বছরের অ্যাপ্লিকেশন তারা কিছু চাইছে, ব্যাংক স্টেটমেন্ট, ডাক্তারি জন্য 10 বছর হয়েছে, 20 বছর আগে আপনার ভিতরে আসলাম না, তারা একই করে একটা কমপ্লিট করে। 20 বছরের কেস আমি এখনো জানাইছে না, এখন
আমি এই 20 বছরের কেই যেখানে আমার পুরো আছে 20 বছর দুবাই থেকে যাইছিলাম এখানে আমি গ্রহণযোগ্য মূল্য না তখন তাই বুঝতাম সারা না 20 বছরের কেসে তো তারা একটা সময় নেয় 12-14 মাস মতো সময় নেয়। তো ফলে আমার মনে হয় সময়টা এটা নিয়ে কোনো ইস্যু নয়। আপনি তো অবশ্যই আপনার যিনি উকিল সাহেব তার সাথে আপনি কি আপনার এভিডেন্স নিয়ে আলাপ করেছেন না? উনি কি বলেছেন? আমি যে আপনার কোনো এভিডেন্সও আমার সামনে নাই। আপনার উকিল সাহেব আপনাকে কি বলেছে যে আপনার কি ইনাফ কাগজ আছে? আমি ওনাকে বলবো যে উনি ওনার উকিল সাহেবের সাথে বসেন, বসে তাকে জিজ্ঞাসা করেন যে আগের অ্যাপ্লিকেশনে কী কী ডকুমেন্ট সাবমিট হয়েছে, যেগুলো সাবমিট এখন হয় না বা যেগুলো আপনাকে প্রমাণ করে যে আপনি যে দীর্ঘদিন ধরে আসেন সেগুলি আপনি এখন সাবমিট করবেন। এটুকু আমি আপনাকে দেখাতে পারি। তো আমরা মোটামুটি অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে গেছি। আজকে আমরা অনেক আলোচনা করলাম। আমরা বললাম যে লেবার পার্টির তাদের কি ম্যানিফেস্টো, পার্লামেন্টে কিংস স্পিচ, রাজার বক্তৃতার মধ্যে আমরা নতুন অ্যাক্ট আমরা দেখলাম যেটা বিল হিসাবে এসেছে এবং এটার মাধ্যমে যেটা হবে একটা বর্ডার সিকিউরিটি কমান্ড তৈরি হবে, যাদের কাজ হবে এই যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশে আসছে তাদেরকে আটকানো এবং দরকার হলে তারা ফ্রান্স বা অন্যান্য দেশের সাথে গিয়ে তারা আলোচনাও করবে যে কীভাবে এই চ্যানেল ক্রস করে আসাটাকে তারা বন্ধ করতে পারে। এটা একটা কাজ। আর দ্বিতীয় হলো যে তারা এনফোর্সমেন্ট ইউনিট করবে যারা যাদের এদেশে থাকার কোনো রাইট নেই তাদেরকে ধরেই দ্রুত এদেশ থেকে পাঠিয়ে দেবে। আর রোয়ান্ডা কর্মসূচি বন্ধ, কিন্তু অ্যামনেস্টি যেটা নিয়ে অনেকেই আশা করেছিল যে ঢালাওভাবে সবাইকে অ্যামনেস্টি করে দিবে সেটা বন্ধ। বরঞ্চ আমরা এখন জানি যে প্রচুর জায়গাতে রেড হচ্ছে, বহুত মানুষের দোকানপাটে গিয়ে তারা রেড করছে, ইলিগাল এন্টার সেখানে কাজ করে কিনা তা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা যেটা নিয়ে আমরা সবাই খুব বিচলিত, দেশকে আমরা ভালোবাসি, দেশে যে অনেকগুলি 2 শতাধিক তাজা প্রাণ ধ্বংস হয়ে গেল, এদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত আছে তাদের জন্য দোয়া করি এবং এই যে ঘটনাগুলো ঘটলে ঘটনা নিরসন চাই এবং সত্যের জন্য জয় হয়। বাংলাদেশ যেন সত্যিকার একটা গণতান্ত্রিক দেশ হিসাবে মানবাধিকারকে সম্পন্ন করে যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম 71 সালে, সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। তো আমার অনুষ্ঠান প্রায় শেষ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্যে। এখন তো বোধহয় 1 মিনিট আছে, কোনো কলার নাই। তো যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম ওটাই আবার বলি যে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেছে। আমার মনে হয় এখানে দলমত নির্বিশেষে, কারণ আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু যারা আওয়ামী লীগ করতেন, সরকারপন্থী, তারাও কিন্তু এই ঘটনার তীব্রভাবে নিন্দা করেছে এবং আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতেরও পত্রপত্রিকাতে বাংলাদেশের ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা মনে করি পরিস্থিতি শান্ত হবে এবং সত্যেরই চূড়ান্ত বিজয় সম্পন্ন হবে। সেই বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনার সাথে দেখা হবে আমার 2 সপ্তাহ পরে। ততদিন যেখানে আসেন ভালো থাকেন, সুখে থাকেন, খুশিতে থাকেন।